Welcome to the fourth lecture of computer architecture. Today we will discuss about interconnection structure. আমরা Computer Organization and Architecture Designing for Performance by William Starling এই বইটা ফলো করব। বিভিন্ন ধরনের মডিউল একে অপরের সাথে বিভিন্ন পাথ দ্বারা সংযুক্ত থাকে। এই পাথগুলোর কালেকশনই হচ্ছে ইন্টারকানেকশন স্ট্রাকচার। এখন ইন্টারকানেকশন স্ট্রাকচারে কিছু বৈশিষ্ট্য আছে, মানে এটা কিছু ধরনের ট্রান্সফারকে সাপোর্ট করে। ট্রান্সফারগুলো কিরকম? মেমোরি থেকে প্রসেসর আর প্রসেসর থেকে মেমোরি। মানে প্রসেসর হচ্ছে বিভিন্ন ডাটা বা ইনস্ট্রাকশন একটা মেমোরি থেকে রিড করতে পারবে বা নিয়ে আসতে পারবে। আর প্রসেসর টু মেমোরিতে হয় হচ্ছে প্রসেসর মেমোরিতে ডাটা রাইট করতে পারবে, মানে সেন্ড করতে পারবে। ইনপুট আউটপুট টু প্রসেসর আর প্রসেসর টু ইনপুট আউটপুট। প্রসেসর একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাটা রিড করতে পারবে একটা ইনপুট আউটপুট মডিউলের মাধ্যমে। আবার ইনপুট আউটপুট ডিভাইসে ডাটা সেন্ডও করতে পারবে। তারপর হচ্ছে ইনপুট আউটপুট টু মেমোরি আর মেমোরি টু ইনপুট আউটপুট। এখানে ইনপুট আউটপুট মডিউল হচ্ছে মেমোরির সাথে ডিরেক্ট ডাটা এক্সচেঞ্জ করতে পারবে, মানে ডাটা সেন্ডও করতে পারবে আবার ডাটা রিসিভও করতে পারবে। এই জন্য মানে এই ডাটা রিসিভ করার জন্য আর সেন্ড করার জন্য এর কিন্তু প্রসেসরের মাধ্যমে, মানে প্রসেসর মধ্যে দিয়ে যাওয়া লাগবে না, প্রসেসর ছাড়াই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করতে পারবে। বাস কি? বাস হচ্ছে সিম্পলি বলা যাইতে পারে হচ্ছে ওয়্যার বা লাইন। আর সিস্টেম বাস হচ্ছে কম্পিউটারের যে মেজর কম্পোনেন্ট গুলো আছে, যেমন প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট, এগুলাকে একে অপরের সাথে কানেক্টেড রাখে। বাস কিন্তু অনেক ধরনের হতে পারে। সিস্টেম বাস হচ্ছে মেজর কম্পোনেন্ট গুলাকে কানেক্টেড রাখবে। এই যে এখানে বাসের ফিগার দেখতে পারেন, একটা বিভিন্ন কালারের ওয়্যার বা লাইন দিয়ে হচ্ছে সংযুক্ত বাসগুলো। আর এই যে আমরা ইন্টারকানেকশন স্ট্রাকচার পড়তেছি, তো এইটা হচ্ছে বিভিন্ন সিস্টেম বাসকে, মানে এক বা একাধিক হতে পারে, সেটাকে ইউজ করে বিভিন্ন ভাবে। তো সেগুলো আমরা দেখব। তো আগের স্লাইডে যে ফিগারটা দেখলেন, বাসের ফিগার, সেটা আমরা কি দেখছি যে অনেকগুলো সেপারেট লাইন আছে, তাই না, বিভিন্ন কালারের। তো একটা সিস্টেম বাসে 50 থেকে 100টা পর্যন্ত সেপারেট লাইন থাকতে পারে বা ওয়্যার থাকতে পারে। তো প্রত্যেকটা লাইনে আবার মানে একটা পার্টিকুলার ফাংশন অ্যাসাইন করা থাকে। এই ফাংশন গুলাকে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে, মানে বাসকে। সেটা হচ্ছে ডাটা বাস, অ্যাড্রেস বাস আর হচ্ছে কন্ট্রোল বাস। বিভিন্ন সিস্টেম মডিউলের মধ্যে আমরা যে ডাটা মুভমেন্ট করি, মানে ডাটা মুভমেন্ট হয়, সেগুলোর জন্য পাথ দেয় হচ্ছে ডাটা লাইনগুলো, মানে পাথ প্রোভাইড করে। তো এই ডাটা লাইনগুলো কি হচ্ছে ডাটা বাস বলা হয়, কারণ হচ্ছে এটা ডাটা ক্যারি করে, বিভিন্ন ধরনের ডাটা বা ইনস্ট্রাকশন ক্যারি করে। তো এই ডাটা বাস গুলা 8টা, 16টা, 32টা, 64টা, 128টা বা তার চেয়েও বেশি সেপারেট লাইন দ্বারা গঠিত হতে পারে। এই যে লাইনের সংখ্যাগুলা, মানে যে 32, 64, 168, এই সংখ্যাগুলোই হচ্ছে ওই ডাটা বাসটার উইথ। যেহেতু প্রত্যেকটা লাইন এট এ টাইমে 1 বিট করে ট্রান্সফার করতে পারে, 1 বিট করে ক্যারি করতে পারে, তাই এই লাইনগুলোর সংখ্যাই হচ্ছে এটা ডিটারমাইন করে, মানে এটা বোঝায় যে একটা ডাটা বাস এট এ টাইমে, মানে একবারে কতগুলো বিট ট্রান্সফার করতে পারবে। ধরেন যে ডাটা বাসে 32টা লাইন আছে সেপারেট, 32 বিটের ডাটা বাস, সেটা হচ্ছে এট এ টাইম 32 বিট ট্রান্সফার করতে পারবে। এখন ধরেন এই যে ডাটা বাস গুলো এক একটা তো এক এক রকম। তো এই ডাটা বাসের যে উইথ আছে, এটা হচ্ছে একটা সিপিইউ
পারফরমেন্স মেজার করে। মানে পারফরমেন্সের একটা কি ডিটারমিনেন্ট হচ্ছে উইথ, একটা কি পয়েন্ট হচ্ছে উইথ। কারণ দেখেন ডাটা বাস যদি 32 বিটের হয় তাহলে সে এট এ টাইম 32 বিট ডাটা ট্রান্সফার করবে। আবার যে ডাটা বাসটা 64 বিটের হবে সেটা কিন্তু 64 বিটের ডাটা 64 বিটের ডাটা একেবারে ট্রান্সফার করতে পারে একটা টাইমে। তাহলে দেখেন 32 বিটের চেয়ে 64 বিট ডাবল ডাটা ট্রান্সফার করতে পারতেছে সেম সময়ে। এখন 32 বিটও যে 64 বিট ডাটা ট্রান্সফার করতে পারবে না তা না। 32 বিট ডাটা বাসে যদি 64 বিট ডাটা ট্রান্সফার করতে হয় তাহলে হচ্ছে সেই প্রসেসরের দুইবার করে ইনস্ট্রাকশন সাইকেল চালাতে হবে। 32 প্লাস 32 হচ্ছে 64, তো 64 বিট লং যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো যদি আমরা 32 বিট ডাটা বাসের মাধ্যমে ট্রান্সফার করতে চাই তাহলে হচ্ছে দুইবার ইনস্ট্রাকশন সাইকেল যাবে। কিন্তু যদি ডাটা বাসটা 64 বিট হয় তাহলে কিন্তু একবারে আমরা পাঠাতে পারছি। তাহলে এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে যত বেশি বিটের হবে সেটা তত বেশি মানে কার্যপ্রসূ হবে, সেটার এফিসিয়েন্সি বেশি, সবচেয়ে কম সময়ে করতে পারবে, ডিলেও কম হবে, প্রপাগেশন ডিলেটা যে আছে সেটাও কম হবে। অ্যাড্রেস বাসটা কি? এই যে আমরা ডাটা বাসে বিভিন্ন ডাটা দান প্রদান করি সেই ডাটাগুলোর সোর্স বা ডেস্টিনেশন মানে ডাটাগুলো কোথা থেকে আসবে আর কোথায় যাবে সেই লোকেশনগুলো ডেজিগনেট করে, মানে হচ্ছে অ্যাড্রেস লাইনে সেই লোকেশনগুলো দেওয়া হয়। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পারেন যদি প্রসেসর একটা মেমোরি থেকে একটা ডাটা রিড করতে চাইলো, সেই ডাটাটা মনে করেন একটা ওয়ার্ড, সে ওয়ার্ড হতে পারে 8 বিটের 16 বিটের ইত্যাদি। তো সেই প্রসেসর এই যে সেই ওয়ার্ডটা সে অ্যাক্সেস করতে চাচ্ছে মানে রিড করতে চাচ্ছে সেটার অ্যাড্রেসটা মানে এটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেস লাইন বা অ্যাড্রেস বাসে দিয়ে দিবে। একটা অ্যাড্রেস বাসের উইথ কতটুকু হবে সেটার দ্বারা আমরা আমাদের সিস্টেমে মেমোরি ক্যাপাসিটি নির্ধারণ করতে পারবো, মানে সবচেয়ে বেশি মেমোরি ক্যাপাসিটি কত হতে পারবে এটা আমরা অ্যাড্রেস বাসের উইথের মাধ্যমে ডিটারমাইন করতে পারবো। মানে অ্যাড্রেস বাসের উইথ যত বেশি হবে আমাদের মেমোরি ক্যাপাসিটি, ম্যাক্সিমাম যে মেমোরি ক্যাপাসিটি আমরা নিতে পারবো সেটাও বেশি হবে। অ্যাড্রেস বাসের উইথ যদি কম হয় তাহলে মেমোরি ক্যাপাসিটিও কমে যাবে। এই যে আমরা ডাটা বাসে ডাটা ট্রান্সমিট করছি তারপরে অ্যাড্রেস লাইনে বা অ্যাড্রেস বাসে সেই ডাটাটার অ্যাড্রেসটা দিচ্ছি মানে সিপিইউ দিচ্ছে, তো সেটারই অ্যাক্সেস কন্ট্রোল করে হচ্ছে কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস মেইনলি দুইটা কাজ করে, সে হচ্ছে বিভিন্ন কমান্ড দেয়, কমান্ড সিগন্যাল সেন্ড করে, আর বিভিন্ন সিস্টেম মডিউলের মধ্যে টাইমিং ইনফরমেশনটা মেনটেন করে। তো টাইমিং ইনফরমেশনটা কি? এই যে আমরা একটু আগে উদাহরণ দেখলাম যে হচ্ছে প্রসেসর একটা মেমোরি থেকে একটা ওয়ার্ড রিড করতে চাচ্ছে, তো এই ওয়ার্ডটা রিড করার জন্য সে কিন্তু ওয়ার্ডটা অ্যাড্রেস লাইনে দিয়ে দিচ্ছে। তো অ্যাড্রেস লাইনে এই অ্যাড্রেসটা কতক্ষণ থাকবে এটা টাইমিং ইনফরমেশনটা হচ্ছে কন্ট্রোল বাস নিয়ন্ত্রণ করবে। আর কমান্ডটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করার জন্য কন্ট্রোল বাস বিভিন্ন ধরনের কমান্ড সিগন্যাল স্পেসিফাই করবে। বিভিন্ন ধরনের কন্ট্রোল বাস আছে, বিভিন্ন মেমোরি রিড রাইট তারপর ইনপুট আউটপুট রিড রাইট করতে কন্ট্রোল বাস বিভিন্ন ধরনের সিগন্যাল সেন্ড করে। তারপর বাস রিকোয়েস্ট, বাস ব্রাঞ্চ, ইন্টারাপ্ট রিকোয়েস্ট, বিভিন্ন ক্লক সাইকেল, রিসেট রিকোয়েস্ট ইত্যাদির জন্য কন্ট্রোল বাস ইউজ করা হয়। মাল্টিপল বাস হায়ারার্কি কিভাবে আসলো? শুরুতে তো সিঙ্গেল বাসই ইউজ করা হতো, সিঙ্গেল বাসে কিছু প্রবলেম হয় সেগুলোর জন্যই হচ্ছে মাল্টিপল বাস হায়ারার্কি এসেছে।
তো সিঙ্গেল বাসে যেগুলো প্রবলেম হয় সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। এখন প্রোপাগেশন ডিলেটা কিভাবে হয়, ধরেন একটা বাসের সাথে অনেকগুলো ডিভাইস যুক্ত আছে, তাহলে বাস লেন্থটা কিন্তু বেড়ে যাবে। যতগুলো ডিভাইস যুক্ত করবেন বাস লেন্থও তত বাড়বে। এজন্য হচ্ছে প্রোপাগেশন ডিলেটাও বাড়তে থাকে। আরেকটা প্রবলেম হয় হচ্ছে বাসে বটলনেক প্রবলেম হয়। তো সেটা কিরকম, ধরেন একটা সিপিইউ ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডাটা আদান প্রদান করতেছে সিঙ্গেল বাস দিয়ে। তো সেই সময় কিন্তু আরো দুইটা ধরেন মেমোরি ডিভাইস আছে, সেই দুইটা ডিভাইস কিন্তু একে অপরের সাথে ডাটা আদান প্রদান করতে পারবে না, কজ এখানে অলরেডি সিপিইউ ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ডাটা আদান প্রদান করতেছে। মানে এই মডিউলগুলো ডাটা আদান প্রদান করার জন্য একটা আরেকটার উপর নির্ভর থাকতে হবে। একজন ডাটা আদান প্রদান করলে আরেকজন পারবে না, তখন এটাকে হচ্ছে বটলনেক বলতেছে। তো এই জন্য এইসব প্রবলেম সলভ করার জন্য হচ্ছে মাল্টিপল বাস হায়ারার্কি আসছে। এখনকার দিনে বেশিরভাগ কম্পিউটারই হচ্ছে মাল্টিপল বাস ইউজ করে, যেটা নাকি এইসব প্রোপাগেশন ডিলেও কমে যায় আর বটলনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক। এখানে এটা হচ্ছে আমাদের সিস্টেম বাস, মানে এটা হচ্ছে আমাদের প্রাইমারি বাসটা। এর সাথে কি কি সংযুক্ত থাকে, মেইন মেমোরি এন্ড হচ্ছে প্রসেসর। এখন র্যাম থেকে বিভিন্ন ডাটা প্রসেসরে সরাসরি যায় না, এটা হচ্ছে ক্যাশে সেভ হয় আর ক্যাশ থেকে প্রসেসরে পাস করানো হয়। তো ক্যাশটা কি, ক্যাশটা হচ্ছে অনেক ফাস্ট একটা মেমোরি, এটা নিয়ে আমরা ফিউচার লেকচারে পড়বো। তো যে কোনো ডাটা র্যাম থেকে হচ্ছে ক্যাশের সাথে সেভ হয়, সেখান থেকে প্রসেসরে পাস করানো হয়। আর এই ক্যাশ হচ্ছে প্রসেসরের সাথে সংযুক্ত থাকে একটা লোকাল বাস দ্বারা, মানে এই যে সিস্টেম বাসটা আছে এটার সাথে লোকাল বাস দ্বারা প্রসেসর সংযুক্ত থাকে। এছাড়াও আরো যে নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক, তারপর হচ্ছে অন্যান্য মডিউল, সেটাও সিস্টেম বাসের সাথে সংযুক্ত থাকে এই যে এক্সপেনশন বাস দিয়ে। এই যে এক্সপেনশন বাস দিয়ে এই সিস্টেম বাসের সাথে সংযুক্ত আছে বিভিন্ন নেটওয়ার্ক, মেইনলি হচ্ছে ল্যান ওয়ান, এই যে এরকম হচ্ছে প্যাকেট সুইচিং যে নেটওয়ার্ক গুলো থাকে সেগুলো হচ্ছে সিস্টেম বাসের সাথে সংযুক্ত থাকে। তারপরে এসসিএসআই, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, যেটা নাকি এক টাইপের বাসই, যেটা নাকি বিভিন্ন লোকাল ডিস্ক ড্রাইভার যেগুলো আছে বা অন্যান্য পেরিফেরাল আছে সেগুলো সংযুক্ত করে। এখানে এক্সপেনশন বাস ইন্টারফেস, যেটা নাকি দুইটা বাসের মধ্যে সংযুক্ত করে রাখছে। তো বিভিন্ন মডেম, সিরিয়াল, এই সিরিয়াল পোর্টে হচ্ছে যে কোনো প্রিন্টার স্ক্যানার যেসব ডিভাইস থাকবে ওসব সংযুক্ত করার জন্য এই সিরিয়াল ইউজ হয়। আর এসবই হচ্ছে সিস্টেম বাসের সাথে যুক্ত থাকে এক্সপেনশন বাসের মাধ্যমে। তো ট্রাডিশনাল বাস আর্কিটেকচারে যেসব বলেছি ওগুলি মানে এক্সটার্নাল যেসব আরো নেটওয়ার্কিং ডিভাইস বা হচ্ছে বিভিন্ন প্রিন্টার স্ক্যানার থাকে সংযুক্ত, সেটা এখানে বলা হয়েছে। ট্রাডিশনাল বাস আর্কিটেকচার হতো কি, সিস্টেম বাসের সাথে মেইন মেমরি সংযুক্ত থাকবে, প্রসেসর সংযুক্ত থাকবে, আর হচ্ছে এক্সটেনশন বাস, তাই না? এক্সটেনশন বাস হচ্ছে লো লেভেল বা লো স্পিড ডিভাইস যেগুলো সেগুলোকে হচ্ছে সাপোর্ট করে। এটা কিন্তু হাই স্পিড যে ডিভাইস গুলো আছে এটাকে সাপোর্ট করতে পারে না। তো মনে করেন আমরা যদি ট্রাডিশনাল বাস আর্কিটেকচারের সাথে হাই স্পিড ডিভাইস কিছু অ্যাড করলাম, মনে করেন গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি, তো সেটা হচ্ছে হাই লেভেল ডিভাইস হওয়ার কারণে বারবার হচ্ছে বাসকে অ্যাক্সেস করবে, সিস্টেম বাসকে অ্যাক্সেস করবে। তো বারবার অ্যাক্সেস করার কারণে সেটা কিন্তু সেই বাসটাকে বিজি রাখতেছে। তো দেখা যাবে যে অন্যান্য বিভিন্ন কাজ না হয় সিস্টেমটা বারবার ল্যাগ খাচ্ছে। এর জন্যই হচ্ছে হাই পারফরমেন্স আর্কিটেকচারের অবতরণ। এখানে কি হয়, আগের মতোই ক্যাশ কন্ট্রোলারের সাথে প্রসেসর সংযুক্ত থাকে একটা লোকাল বাসের মাধ্যমে, আর সেই ক্যাশের সাথে সংযুক্ত থাকে হচ্ছে সিস্টেম বাস, আর মেইন মেমোরি সংযুক্ত থাকে সিস্টেম বাসের সাথে।
এখন এই আর্কিটেকচারে নতুন যেটা অ্যাড হয় সেটা হচ্ছে হাই স্পিড বাস। এই হাই স্পিড বাসটা কিভাবে করে সিস্টেম বাসের সাথে প্রসেসরের সাথে সংযুক্ত থাকে সেটা হচ্ছে এই যে ক্যাশ কন্ট্রোলারটা আছে এটাকে ব্রিজ বা বিভিন্ন বাফারিং ডিভাইসে ইন্টিগ্রেটেড করা হয়। এই ব্রিজের মাধ্যমে হাই স্পিড বাসটা সংযুক্ত থাকে। এই বাসের মাধ্যমে বিভিন্ন গ্রাফিক্স কার্ড, তারপরে ভিডিও কার্ড, হাই স্পিড ল্যান এগুলো সংযুক্ত করা যায়। এই বাস হচ্ছে এগুলো সাপোর্ট করে। আর বিভিন্ন লোকাল পেরিফেরাল বাস যেমন এসসিএসআই, ফায়ার এগুলো সাপোর্ট করে এই বাসটা। এই হাই স্পিড ডিভাইসগুলো, হাই স্পিড লোকাল পেরিফেরাল বাসগুলো হচ্ছে এই হাই স্পিড বাসের মাধ্যমে অ্যাক্সেস করবে সিস্টেমটাকে। কেমন? আর এই যে লোয়ার স্পিড ডিভাইস গুলো আছে সেগুলো কিন্তু এখনো এই যে এক্সপেনশন বাস সেটা দিয়ে সাপোর্টেড হচ্ছে। মানে লোয়ার স্পিড ডিভাইস গুলো সেই এক্সপেনশন বাসকে অ্যাক্সেস করবে। এই যে ট্রাডিশনাল থেকে হাই পারফরমেন্স বাস আর্কিটেকচারের পার্থক্যটা মেইনলি এই হাই স্পিড বাস। তো এখানে এটা করার মাধ্যমেই হচ্ছে হাই স্পিড বাস অ্যাড করার মাধ্যমেই এই যে বিভিন্ন হাই লেভেল বিভিন্ন ডিভাইস আছে সেগুলো হচ্ছে প্রসেসরকে অ্যাক্সেস করতে পারবে, আবার প্রসেসরের উপর ডিপেন্ডেন্টও থাকবে না। এই যে হাই পারফরমেন্স বাস আর্কিটেকচারের যে ফিগারটা দেখলেন ওইটারই ডিটেলস বর্ণনা করা আছে যে হচ্ছে ওই যে লোকাল বাসের মাধ্যমে প্রসেসর একটা ক্যাশ কন্ট্রোলারের সাথে সংযুক্ত থাকবে যেটা কিনা একটা সিস্টেম বাসকে কানেক্ট করবে, আর সেই সিস্টেম বাস হচ্ছে মেন মেমোরির সাথে সংযুক্ত থাকবে। আবার ওই ক্যাশ কন্ট্রোলার যেটা আছে সেটা হচ্ছে আমরা ব্রিজ ইন্টিগ্রেটেড করব বা বিভিন্ন বাফারিং ডিভাইস ইন্টিগ্রেট করব যেটা নাকি হাই স্পিড বাসকে এর সাথে সংযুক্ত থাকবে। আমি যা যা বলেছি এগুলো সেখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন, নিজের ভাষায় লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যেভাবে বুঝবেন সেভাবে লিখবেন, একদম মুখস্থ হুবহু লিখতে হবে এরকম নেসেসারি না, বাট ইম্পর্টেন্ট ফিচার গুলো যেন থাকে। এখানেও তাই যে অ্যাডভান্টেজ লেখা আছে যে হচ্ছে ট্রাডিশনাল বাস আর্কিটেকচারের যে হচ্ছে হাই পারফরমেন্স বাস আর্কিটেকচারে কি সুবিধাটা। এখন দেখেন একটা বাস ডিজাইন করার জন্য যেসব এলিমেন্টের আমাদের প্রয়োজন হয়, বাস টাইপ বিভিন্ন, এটা বাস টাইপ ইম্পর্টেন্ট। বাস টাইপ দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে ডেডিকেটেড বাস টাইপ আর এটা হচ্ছে মাল্টিপ্লেক্স বাস টাইপ। এটা আমরা পড়বো একটু পরেই। তারপর মেথড অফ আরবিট্রেশন। এখন এই মেথড অফ আরবিট্রেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। আর টাইমিংকে দুই ভাগে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, বাস উইথ অ্যাড্রেস এন্ড ডাটা, আর ডাটা ট্রান্সফার টাইপ হচ্ছে রিড রাইট, রিড মডিফাই রাইট, রিড আফটার রাইট, ব্লক। বাস টাইপ হচ্ছে দুই ধরনের আছে, বাস অনেক প্রকারই আছে বাট মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেডিকেটেড আর একটা হচ্ছে মাল্টিপ্লেক্স। তো ডেডিকেটেডে কি হয়, ডাটা ট্রান্সফারের জন্য একটা সেপারেট লাইন থাকে আর অ্যাড্রেস এর জন্য আলাদা লাইন থাকে সেপারেট। মাল্টিপ্লেক্সে হচ্ছে একটা শেয়ার লাইন থাকে যে লাইনে বোথ ডাটা ট্রান্সফার হয় আবার অ্যাড্রেস লাইন হিসেবেও কাজ করে। মানে হচ্ছে ধরেন এক এক কম্পিউটার তো এক এক রকম, বাট যে ধরনের কম্পিউটার হচ্ছে একই সাথে ডাটা আর একই সাথে অ্যাড্রেস একই লাইনে ইউজ করা যায় সেটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লেক্স বাস টাইপ, মানে মাল্টিপ্লেক্স বাস। মনে করেন এটা একটু উদাহরণ বুঝাইতে পারি, যে মনে করেন যে একটা মাইনাস করব, মানে হচ্ছে একটা বিয়োগের অপারেশন করব, তো এই জন্য আমাদের ফার্স্টে কি লাগবে,
ফার্স্ট হচ্ছে ইনস্ট্রাকশনটা রিড করে নিয়ে আসতে হবে র্যাম থেকে, তাই না, যে আমাদের যোগ করতে হবে। আর দুইটা অপারেন্ড ভ্যালু লাগবে, মানে যে দুইটা ভ্যালু হচ্ছে আমরা একে অপরের থেকে মাইনাস করব, সেটা রিড করে নিয়ে আসতে হবে। এখন হলো অ্যাড্রেসটা কিভাবে বসাবো, সেম লাইনেই আমরা কিন্তু এখানে মাল্টিপ্লেক্সড বাস টাইপটা আলোচনা করছি। তো এই যে অপকোড থাকে যে, সেটা রিড করার জন্য হচ্ছে দুইটা ক্লক সাইকেল দরকার হয়। একটা হচ্ছে ডাটা ট্রান্সফার হয়, আরেকটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনের কাজ করি, মানে প্রথম ক্লক সাইকেলে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজ করি, যে কোথা থেকে ডাটাটা আসবে, মানে সেই অ্যাড্রেসটা, মানে অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করে ফার্স্টে। তো ফার্স্ট ক্লক সাইকেল হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কাজে লাগতেছে। এখন সেকেন্ড ক্লক সাইকেলে আমাদের অ্যাড্রেসটার দরকার নাই, কারণ হচ্ছে আমরা সেকেন্ড ক্লক সাইকেলে ডাটাটা ট্রান্সফার করে ফেলবো। ডাটা ট্রান্সফার হয়ে গেলে ডাটা কোথা থেকে আসলো, মানে কোথা থেকে নিয়ে আসতে হবে, সেটা তো আমাদের জানার দরকার নাই, মানে তখন আর ওই ইনফরমেশন আমাদের কাজে লাগতেছে না, বিকজ ডাটা ট্রান্সফার হয়ে গেছে। তারপর আমরা অপারেশন করব ডাটার উপর। এজন্য হচ্ছে সেকেন্ড ক্লক সাইকেলে আমাদের অ্যাড্রেসটার দরকার হয় না, একবার জানলেই হচ্ছে। তো এইভাবে হচ্ছে একটা সেম লাইনই ফার্স্ট ক্লক সাইকেলে হচ্ছে অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করবে, আর সেকেন্ড ক্লক সাইকেলে হচ্ছে ডাটা ট্রান্সফারের কাজটা করবে। তো এটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সড বাস বলবো। এটা অ্যাডভান্টেজ হচ্ছে ফিউয়ার লাইনস, মানে হচ্ছে লাইন কম থাকবে, লাইন কিন্তু কমে যাচ্ছে, আলাদা আলাদা সেপারেট লাইন নেই। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক কমপ্লেক্স একটা সিস্টেম, এটাকে কন্ট্রোল করা একটু কমপ্লেক্স হয়ে যায়। মেথড অফ আরবিট্রেশন, এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। সেন্ট্রালাইজে কি হয়, এখানে একটা সেন্ট্রাল কন্ট্রোলার থাকবে, একটা সিঙ্গেল হার্ডওয়্যার ডিভাইস, যেটা কিনা আমরা বলতেছি হচ্ছে একটা বাস কন্ট্রোলার বা আরবিটার। আর এটা বাসের যে টাইম অ্যালোকেশন হয় সেটার জন্য রেসপন্সিবল থাকবে। আর এই ডিভাইসটা একটা সেপারেট মডিউল হতে পারে বা প্রসেসরের একটা পার্টও হতে পারে। আর ডিস্ট্রিবিউটেডে কি হচ্ছে, এখানে কোনো সেন্টার কন্ট্রোল থাকবে না, মানে একটা কন্ট্রোলার থাকবে না মাঝখানে, তার বদলে প্রত্যেকটা মডিউল হচ্ছে একসাথে অ্যাক্ট করবে, মানে একসাথে কাজ করবে, যাতে নাকি একসাথে বাসকে শেয়ার করতে পারে। বাসকে শেয়ার করার জন্য সবগুলো মডিউল একটা হিসেবে কাজ করবে, আর প্রত্যেকটা মডিউলে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লজিক থাকবে। একটা কম্পিউটারের ভিতরে কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের টাইমিং ডায়াগ্রাম সম্পর্কে জানতে হবে, কিভাবে ডাটা পাস হয়, তখন কোন কোন সিগন্যাল জেনারেট হয় ইত্যাদি আমরা টাইমিং ডায়াগ্রাম থেকে জানতে পারবো। এখন ফুল কম্পিউটারে টাইমিং ডায়াগ্রাম এখন আমরা দেখব না, বাসের যে টাইমিংটা আছে সেটা দেখব, বাসের টাইমিং ডায়াগ্রামটা দেখব। বাসের যে টাইমিং ডায়াগ্রাম, এটাকে দুই ভাগে ব্যাখ্যা করা যায়, যে মানে বাসে টাইম ডিস্ট্রিবিউশন যেভাবে হয়, একটা হচ্ছে সিনক্রোনাস টাইমিং, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস টাইমিং। এই যে ডাটা ট্রান্সফার করা হয় বাসে, এটা হচ্ছে ক্লক সাইকেলের উপর ডিপেন্ডেন্ট। একটা ক্লক সাইকেল বরাদ্দ রাখা হয় হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য। এখন আসেন বাসের টাইমিং, এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমরা, সেটা হচ্ছে রিড অ্যান্ড রাইট এর এক্সাম্পল, মানে কিভাবে রিড সাইকেল হয় রাইট সাইকেল হয় সেটা দেখব। এখানে দেখেন T1, T2, T3 এগুলো হচ্ছে ক্লক সাইকেল। এখানে দেখতে পারেন যে ক্লক সাইকেল কিন্তু শুরু হচ্ছে 0 থেকে, শুরু হচ্ছে না, একটু পরে শুরু হচ্ছে। কেন? কারণ একদম 0 থেকে অপারেশন শুরু হয় না, মানে 0.1 ন্যানো সেকেন্ড, 0.2 ন্যানো সেকেন্ড এরকম সময় একটু হলেও জিরোস একটু বেশি হয় বলেই 0 থেকে একটু পরে দেখানো হয়েছে। এখন আসেন ফার্স্টে আমরা রিড সাইকেলটা দেখি। রিড আর রাইট কিন্তু একসাথে হবে না, এই অপারেশন দুইটা, এই দুইটা হচ্ছে আলাদা অপারেশন, বাট এখানে বোঝানোর জন্য একটা ডায়াগ্রামে দেওয়া হয়েছে।
মনে করেন মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডাটা রিড করবে, তাহলে সিপিইউ ফার্স্টে ডিফারেন্ট স্ট্যাটাস সিগন্যাল জেনারেট করবে, স্ট্যাটাস লাইনে স্ট্যাটাস সিগন্যাল জেনারেট করবে। সিস্টেম তার যে যে সিগন্যাল প্রয়োজন সেগুলো জেনারেট করবে এখানে। তারপরে সে অ্যাড্রেস লাইনে অ্যাড্রেস বসাবে, এই যে অ্যাড্রেস লাইন আছে এখানে অ্যাড্রেস বসাবে, মানে কোন সে যে ডাটাটা রিড করতে চাচ্ছে সেটা মেমোরি কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটা সে এখানে প্লেস করবে। স্ট্যাবল অ্যাড্রেস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ফুললি অ্যাড্রেসটা যখন এখানে চলে আসবে, স্ট্যাবল ভাবে থাকবে, তখন হচ্ছে সেটা স্ট্যাবল অ্যাড্রেস। মানে ধরেন হাফ আসলো পুরো 8 বিটের মধ্যে 4 বিট চলে আসলো, তারপরে তার প্রসেস শুরু হয়ে গেল, এরকম ব্যাপারটা না। 8 বিটের অ্যাড্রেস হলে পুরোপুরি 8 বিট এখানে থাকবে, তারপর হচ্ছে পরের প্রসেসটা শুরু হবে, কেমন? তো এখানে হচ্ছে অ্যাড্রেস লাইনে অ্যাড্রেসটা দিবে, অ্যাড্রেসটা বসানো হবে। এরপর অ্যাড্রেস স্ট্যাবল হলে অ্যাড্রেস ল্যাচ অন করে দেওয়া হবে, এই যে অ্যাড্রেস এনেবল করবে, অ্যাড্রেস ল্যাচ অন করে দিবে, অ্যাড্রেস ল্যাচ অন করে দিবে। তো অ্যাড্রেস ল্যাচ অন করলে কি হবে, সিপিইউ সিগন্যাল জেনারেট করবে যে অ্যাড্রেস ল্যাচ অন করে দাও, অ্যাড্রেসটা আমাদের কাছে আছে, মানে অ্যাড্রেস লাইনে আছে। আর এটা হইতেছে কি একটা ক্লক সাইকেলের জন্য, দেখেন এটা হইতেছে একটা ক্লক সাইকেলের জন্য, এই যে অ্যাড্রেস ল্যাচটা অন করতেছে এটা একটা ক্লক সাইকেলের জন্য। আবার অ্যাড্রেস নিয়ে আসলেই ধর অ্যাড্রেসটা নেওয়া আসা হয়ে গেছে, যে অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে নিয়ে আসা হয়েছে, তারপর হচ্ছে অ্যাড্রেস লিস্টটা অফ করে দেওয়া হবে, অ্যাড্রেস লিস্টটা অফ করে দিবে। এরপরে কাজ হচ্ছে ডাটার কাজ। ডাটার কাজ কিন্তু অ্যাড্রেস লাইনের পরে থেকে শুরু, দেখেন এই যে ডাটা লাইনের কাজ, যে অ্যাড্রেসের কাজ শেষ হওয়ার পরে এরপর থেকে হচ্ছে ডাটার লাইনের কাজ শুরু। তো এই জন্য আমরা ডেডিকেটেড বাস টাইপ ইউজ করতে পারবো বা মাল্টিপ্লেক্সড বাস টাইপ ইউজ করতে পারবো, মানে একটা আলাদা আলাদা সেপারেট লাইনে থাকতে পারে, আবার কি বলে অ্যাড্রেস আর ডাটা এক লাইনেই আমরা ট্রান্সফার করতে পারবো। এরপরে সিপিইউ একটা ক্লক সাইকেল হচ্ছে বিরতি নেবে, দেখেন এখানে যে আমরা অ্যাড্রেস এনেবল করলাম এটা কিন্তু এই ক্লক সাইকেলটায়, তারপরে সিপিইউ আরেকটা ক্লক সাইকেল বিরতি নিচ্ছে। এই বিরতিটা নেবে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য, এই যে ডাটাটা পাঠাবে সেই ডাটাটা পাঠানোর জন্য প্রিপারেশন নিবে। এই বিরতিটা নিচ্ছে হচ্ছে ওই যে ডাটাটা একটা লোকেশন থেকে আমাদের আনা লাগতেছে, সেটা সেই লোকেশন অ্যাক্সেস করা, তারপর সেই ডাটাটা আনা, এই যে প্রসেস, এটার জন্য সে একটা ক্লক সাইকেল বিরতি নেবে। একটা ক্লক সাইকেল বিরতি নেওয়ার পরে সে ফাইনালি ডাটা লাইনের উপর ডাটা বসাই দিবে। দেখেন এই বিরতিটা শেষ হওয়ার পরে ডাটা কিন্তু চলে আসতেছে, মানে হচ্ছে ডাটা লাইনের উপর সে ডাটা বসাই দিছে। এরপর যখন রিড করা শুরু হবে তখন সিপিইউ রিড সিগন্যাল অন করে রাখবে। এখন আসেন আমাদের রিডে। তো রিড করা শুরু হলেই সিপিইউ হচ্ছে রিড সিগন্যাল অন করে দিবে, আর রিড কমপ্লিট হওয়ার পর রিড সিগন্যাল অফ করে দিবে। রিড সিগন্যাল অন করে দিল, রিড শেষ হওয়ার পর অফ করে দিবে। এখন যদি রাইট সাইকেল দেখতে চান, যে রাইট করার, তখন কিন্তু এই যে এই তিনটা স্টেজ সেম হবে, যে স্ট্যাটাস সিগন্যাল জেনারেট করবে, তারপরে অ্যাড্রেসটা দিবে যে কোথায় রাইট করতে হবে আমাদের, সেই অ্যাড্রেসটা ফেচ করবে। এরপরে কিন্তু এই দুইটা স্টেপ, রিডে যে দুইটা স্টেপ এটা স্কিপ করেন। এখন হচ্ছে রাইটে আসবো। রাইটের বেলা হচ্ছে সিপিইউ সেকেন্ড যে ক্লক সাইকেলটা আছে, দেখেন রিডের বেলায় কিন্তু সেকেন্ড ক্লক সাইকেলে সিপিইউ বিরতি নিচ্ছিল, মানে প্রিপারেশন নিচ্ছিল ডাটা পাঠানোর জন্য। আর এখানে কিন্তু রাইটের বেলায় সিপিইউ সেকেন্ড ক্লক সাইকেলে ডাটা বসাবে। যখন নাকি ডাটা স্টেবল হবে ডাটা অ্যাড্রেসটা, তখনই কিন্তু
রাইট সিগন্যাল অন করে দিবে, আর এটা কিন্তু সেকেন্ড ক্লকে হচ্ছে। আগে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল, মানে ফার্স্টে শুরুতে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, মানে কোথায় আমরা রাইট করব, কোথায় রাইট অপারেশনটা পারফর্ম করতে হবে, সেখানে হচ্ছে রাইট হবে। দেখেন ডাটাটা স্টেবল হওয়ার পরে পরের প্রসেস হচ্ছে রাইট সিগন্যাল অন করে দিচ্ছে, আর রাইট সিগন্যাল অন করে দিলেই হচ্ছে রাইট অপারেশনটা পারফর্ম হবে। এটা সিনক্রোনাস কারণ হচ্ছে একটার পর একটা হচ্ছে। দেখেন ফার্স্ট স্ট্যাটাস লাইন, তারপরে অ্যাড্রেস লাইন, তারপরে অ্যাড্রেস এনাবল করবে, তারপরে হচ্ছে ডাটা লাইন, তারপরে রিড করতেছে, এরকম একটার পর একটা কাজ হচ্ছে সিনক্রোনাসলি। তাই একে হচ্ছে সিনক্রোনাইজ টাইমিং বলে। অ্যাসিনক্রোনাস টাইমিং এর ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু আমাদের কোনো ক্লক সাইকেল দরকার হচ্ছে না। সিনক্রোনাইজে যেমন ক্লক সাইকেল একটার পর একটা ইউজ করা, তারপরে স্টেজ একটার পর একটা ইউজ করা সিনক্রোনাইজ ভাবে, এটা এখানে কিন্তু সেই ক্লক সাইকেলটার প্রয়োজন নাই। এইখানে বাসে যে বিভিন্ন অকারেন্স হয়, একটা ইভেন্ট গুলো ঘটে, সেগুলো যে অকারেন্স হয় সেগুলো হচ্ছে প্রিভিয়াস যে ইভেন্ট হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে।